أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে সাক্ষ্য আইনের 134 থেকে 146 ধারা পর্যন্ত, 135 থেকে 146 ধারা পর্যন্ত। আজকে একটু রিভিশন দিয়ে তারপর আমরা আগামী দেখা হচ্ছে। 135 ধারা হচ্ছে সাক্ষ্য গ্রহণের ক্রম বা প্রক্রিয়া, যারা বলে যে কিভাবে সাক্ষ্য গ্রহণ করবে, এটা সাক্ষ্য আইনের 135 ধারা। তারপরে বলা হচ্ছে সাক্ষ্য আইনের 136 ধারা, আদালতে যে বিষয়টা আপনি প্রমাণ করতে যাচ্ছেন সেটা আদালত যদি গ্রহণ করে তাহলে আপনাকে সেটা প্রাসঙ্গিকতা সম্পর্কে প্রশ্ন করতে পারে, সাক্ষ্য আইনের 136 ধারা। সাক্ষ্য আইনের 137 ধারা হচ্ছে জবানবন্দি, জেরা, পুনঃজবানবন্দির সংজ্ঞা। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 138 ধারা, জবানবন্দি, জেরা, পুনঃজবানবন্দি, এটার ক্রম। তারপর হচ্ছে কি পুনঃজেরা করা যাবে। তাহলে যদি আপনাকে প্রশ্ন করে যে পুনঃজেরার সংজ্ঞা বা পুনঃজেরা কখন করা যাবে, তাহলে সেটা আপনাকে অবশ্যই কিন্তু লিখতে হবে পুনঃজেরা হচ্ছে কি সাক্ষ্য আইনের 138 ধারা। সাক্ষ্য আইনের 139 ধারা হচ্ছে দলিল নিয়ে আহত ব্যক্তিকে জেরা করা যাবে না, তবে কখন করা যাবে, যদি সে সাক্ষী হিসাবে হাজির হয় সেই ক্ষেত্রে তাকে জেরা করা যাবে, না হলে জেরা করা যাবে না। সাক্ষ্য আইনের 140 ধারা হচ্ছে চরিত্র সম্পর্কে সাক্ষ্য। আসামির চরিত্র সম্পর্কে যখন কোনো সাক্ষী সাক্ষ্য দিতে আসে তখন তার পুনঃজবানবন্দি নেওয়া যাবে এবং পুনঃজেরাও জেরা করা যাবে। সাক্ষ্য আইনের 141 ধারা হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন এর সংজ্ঞা। সাক্ষ্য আইনের 142 ধারা হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে না। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 143 ধারা, ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে, অর্থাৎ জেরার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। সাক্ষ্য আইনের 144 ধারা হচ্ছে লিপিবদ্ধ বিষয় সম্পর্কে সাক্ষ্য। তারপর সাক্ষ্য আইনের 145 ধারা পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা, যা সাক্ষীর বৈপরীত্য প্রমাণের জন্য প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 146 ধারা হচ্ছে জেরা আইনসঙ্গত প্রশ্ন। জেরার সময় আপনি পূর্বে জেরার সময় যে প্রশ্নগুলো করবেন এগুলো তো করতে পারবেন, তাছাড়াও আপনি তিনটা বিষয় প্রশ্ন করতে পারবেন, সেটা হচ্ছে সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা করা, সাক্ষীর পরিচয় মর্যাদা জানা, এবং 3 নম্বরে হচ্ছে সাক্ষীর চরিত্রের প্রতি আঘাত হানিয়ে তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অনিশ্চয়তা সৃষ্টি করা। তবে সাক্ষীর পূর্ববর্তী তবে ভিকটিমের, ধর্ষণের মামলার ভিকটিমের পূর্ববর্তী চরিত্র খারাপ সেই সম্পর্কে জেরা করা যাবে না, তবে করা যাবে যদি সেটা ন্যায় বিচারের স্বার্থে হয়, তাহলে সেক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে ধর্ষণের ভিকটিমের চরিত্র খারাপ সেই সম্পর্কে প্রশ্ন করা যাবে। সাক্ষ্য আইনের 146 ধারা। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। আজকের আলোচনা হচ্ছে সাক্ষ্য আইনের 147 ধারা, সাক্ষীকে যখন উত্তর দিতে বাধ্য করতে হবে, সাক্ষীকে যখন উত্তর দিতে বাধ্য করতে হবে, এটা হচ্ছে সাক্ষ্য আইনের 147 ধারা। মামলার সাথে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে সাক্ষীকে সাক্ষ্য আইনের 132 ধারার বিধান প্রযোজ্য হবে, সাক্ষ্য প্রদানে বাধ্য করতে হবে। তাহলে আমরা 132-এ কি পাইছিলাম, সাক্ষ্য আইনে 132-এ পাইছিলাম হচ্ছে যদি সাক্ষী বলে যে আমি উত্তর দিতে বাধ্য নয়, কিন্তু বিষয়টা যদি প্রাসঙ্গিক হয়, এখন সে বলল যে আমি যদি এটার উত্তর দেই সেই ক্ষেত্রে আমাকে সে ফৌজদারি বা দণ্ডবিধি একটা অপরাধে অভিযুক্ত হবে, এই বলে সে কি করতে পারে যে সে উত্তর দিবে না এরকম কিছু বলতে পারে। তখন আদালত কি বলবে, তাকে বলবে যে আপনি অবশ্যই আপনাকে এটার উত্তর দিতে হবে, কারণ কি যেহেতু বিষয়টা প্রাসঙ্গিক সেই ক্ষেত্রে তাকে সাক্ষ্য আইনে 132 দ্বারা বলছে যে তাকে বাধ্য করতে হবে সাক্ষ্য দেওয়ার জন্য। এটাই বলা আছে সাক্ষ্য আইনের 147 ধারায়। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 148 ধারা, যখন প্রশ্ন করবে ও সাক্ষী উত্তর দিবে, যখন প্রশ্ন করবে এবং সাক্ষী উত্তর দিবে তা আদালত নির্ধারণ করে দিবে। এখন আদালত এটা কিভাবে নির্ধারণ করবে, মামলার সাথে যদি সম্পর্কিত না হলে বা সাক্ষীর চরিত্রের প্রতি আঘাত করে বিশ্বাসযোগ্যতা প্রভাবিত না করা হলে
সাক্ষী প্রশ্নের উত্তর দিতে বাধ্য নাকি বাধ্য নয় তা আদালত বলে দিবে। কি আদালত কি বলে দিবেন? যে দেখা গেছে যে সাক্ষীকে আপনি বলছেন যে তার বিশ্বাসযোগ্যতা বা তার চরিত্র খারাপ, আপনি সাক্ষীকে প্রশ্ন করছেন, তখন আদালত তাকে বলবে যে আপনি চাইলে এটার উত্তর দিতে পারেন অথবা না দিতে পারেন। এখন যদি আদালত যদি এরকম কোনো কিছু বলে, তখন সাক্ষী চাইলে সে উত্তর দিতেও পারে, তবে না দিতে পারে। এটা কে বলছে? যে সাক্ষীকে যখন আপনি তার চরিত্রের উপর আঘাত হানবেন, তো এটা তো অপ্রাসঙ্গিক, ঠিক আছে? সাক্ষীর চরিত্রের উপর আঘাত করে যখন আপনি কোনো প্রশ্ন করবেন, তখন সেটা কি অপ্রাসঙ্গিক, এটার উত্তর সে দিতে বাধ্য নয়। তবে সেটা আদালত কি করবে? আদালত তাকে বলবে যে আপনি চাইলে উত্তর দিতে পারবেন অথবা না দিতেও পারেন। তবে প্রশ্ন করা যাবে কখন? এখানে বলা আছে 4টা ক্ষেত্রে তাকে প্রশ্ন করা যাবে। মনোযোগ দেন, 4টা বিষয় মনোযোগ দেন। যদি সাক্ষীর বিশ্বাসযোগ্যতা, এক, যদি সাক্ষীর বিশ্বাসযোগ্যতা আদালতের অভিমতকে গুরুতরভাবে প্রভাবিত করে, অর্থাৎ আদালত যে সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্তকে সে যদি গুরুতরভাবে প্রভাবিত করে, অর্থাৎ আদালতকে দেখা গেছে সে এমনভাবে সাক্ষী দিছে যে এখন আদালতের এটার যে রায় দিবে এই রায়ের মধ্যে আদালত একটা হিমশিম খাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে? তাকে প্রশ্ন করা যাবে। দুইয়ে বলছে যদি সাক্ষীর বিশ্বাসযোগ্যতা আদালতের অভিমত সামান্য প্রভাবিত করে, তাহলেও কি হবে? অসম্ভব হবে। তাহলে কি হবে? অসঙ্গত হবে। অসঙ্গত হবে কারণটা কি? যে দেখা গেছে যে সে যদি যে সাক্ষী দিছে এটাও মোটামুটি মনে করেন যে আদালতকে একটা হিমশিমের মধ্যে ফেলে দিছে, যে আদালত যে একটা রায় দিবে এই রায়ের মধ্যে একটা হিমশিম খাচ্ছে, সেই ক্ষেত্রে কি করা যাবে? তাকে প্রশ্ন করা যাবে। তারপর হচ্ছে যদি সাক্ষীর চরিত্র এবং সাক্ষ্যের গুরুত্ব এর মধ্যে অসামঞ্জস্য হয়। অসামঞ্জস্য কি? যে সাক্ষী একটা সাক্ষ্য দিছে, এখন তার সাক্ষ্যের সাথে আর তার চরিত্রের সাথে মিলতেছে না, তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে? তার চরিত্রের উপর আঘাত করিয়া বা অবাঞ্ছিত প্রশ্ন তাকে করা যাবে। আইনের 148-এর 3 নম্বর শর্ত। 4 নম্বরে বলছে সাক্ষীর উত্তর তাহার বিরুদ্ধে যাবে আদালত অনুমান যদি করে। অর্থাৎ এই যে উকিল বা অ্যাডভোকেট তাকে যে প্রশ্ন করছে এই প্রশ্নটা যদি সে উত্তর দেয়, তাহলে যে সাক্ষী উত্তর দিচ্ছে এটা তার বিরুদ্ধে চলে যাবে। আদালত যদি বুঝতে পারে তাহলে সেই ক্ষেত্রে কি করে? আদালত নির্ধারণ করে দিতে পারে যে আপনি চাইলে উত্তর দিতে পারেন অথবা ভাই ফ্যানটা ঠিক আছে না? উত্তর না মনোযোগ আছে, দিলেও ফ্যানটা দিতে ঠিক আছে পারে। না? ব্র্যাকেট ক সাক্ষ্য আইনের 48 ধারা। তাহলে আমার আর আমরা লাগবে না তখন। সাক্ষ্য আইনের 148-এ আমরা কি পাইলাম? 148-এ পাইলাম যে সাক্ষী সাক্ষ্য দিবে কি না। সাক্ষী মনে করেন যে উকিল সাহেব সাক্ষীকে একটা প্রশ্ন করছে, এখন এটার প্রশ্ন উত্তর সাক্ষী দিবে কি না সেটা আদালত নির্ধারণ করে দিবে। আদালত বলবে আপনি চাইলে দিতে পারবেন অথবা না চাইলে না দিতে পারবেন। এটা ম্যাজিস্ট্রেটের কাজ হচ্ছে তাকে বলে দেওয়া যে আপনি চাইলে এটা উত্তর দিতে পারেন অথবা না দিতে পারেন। সাক্ষ্য আইনের 148 ধারা। স্যার এখানে যে 3 নম্বর কোটেশনটা বলছেন স্যার, 3 নম্বরে এটা ওই চরিত্রের বিরুদ্ধে দোষারোপ করে যে নেওয়াটা কথা বলছেন স্যার, এটা একটু আরেকটু স্যার একটু বলবেন? 48-এর 3। জি স্যার, জি। এটা হচ্ছে মনে হয় যে সাক্ষী একটা বিষয় সাক্ষ্য সম্পর্কে সাক্ষ্য দিছে, ঠিক আছে? এখন সে কি করছে? একটা গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিছে। এখন সে যে সাক্ষ্য দিছে এই সাক্ষ্যের সাথে তার চরিত্রের মিলতেছে না। আমরা মানুষের কিছু বাহ্যিক ক্রাইটেরিয়া দেখে আমরা বুঝি যে এই মানুষটার পক্ষে এই সাক্ষ্যটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। এখন তার চরিত্রের সাথে এটা যাচ্ছে না, ঠিক আছে? যে তার চরিত্রের সাথে তার যে সাক্ষ্যের এটার সাথে মিলতেছে না, সেই ক্ষেত্রে কি করবে? আদালত বলবে যে আপনি চাইলে দিতে পারবেন বা না দিতেও পারেন। এটাই হচ্ছে সেই বিষয়। মানে এটা হচ্ছে সে যে ব্যক্তির বিরুদ্ধে সাক্ষীটা দিবে ওই ব্যক্তির যে চরিত্রগত মানে বৈশিষ্ট্য ওটার সাথে সামঞ্জস্যপূর্ণ এরকম, নাকি তার যে না না সাক্ষী না দিচ্ছে তার? না না, এটা সম্পূর্ণ হচ্ছে সাক্ষীর বিষয়। আদালতে যাওয়ার পরে সাক্ষীকে অনেক ধরনের প্রশ্ন করে উকিল করে না? জি স্যার। এর মধ্যে কিছু অবাঞ্ছিত প্রশ্ন করে।
জি এই অবাঞ্ছিত প্রশ্নের উত্তর সে দিবে কি দিবে না সেটাই আদালত নির্ধারণ করে দেবে। আদালত তাকে বলবে যে আপনি চাইলে এটা উত্তর দিতে পারেন অথবা না দিতে পারেন, এটার কথাই বলা হয়েছে। জি স্যার, বুঝতে পারছি। সঠিক। তারপর হচ্ছে সাক্ষ্য আইনে 149 দ্বারা যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না। এখন প্রশ্ন যদি যুক্তিসঙ্গত কারণ না থাকে তাহলে প্রশ্ন করা যাবে না, তবে কারণ থাকলে প্রশ্ন করা যাবে। অযৌক্তিক প্রশ্ন হলে 48 দ্বারা সাক্ষ্য দিতে সে বাধ্য নয়, আদালত বলে দিবে। এখন আপনার 147-এ বলছে যে আপনি যুক্তিসঙ্গত প্রশ্ন হইলে আপনি উত্তর দিতে বাধ্য, ঠিক কিনা? 47-এ হয়েছে আপনি যুক্তিসঙ্গত প্রশ্ন হইলে উত্তর দিতে বাধ্য থাকবেন। 48-এ বলছে আদালত আপনাকে বলে দিবে যে আপনি কোনটার প্রশ্নের উত্তর দিবেন, কোনটার প্রশ্ন দিবেন না। এখন 49-এ বলতেছে অ্যাডভোকেট আপনাকে অযৌক্তিক একটা প্রশ্ন করছে, ঠিক আছে? অ্যাডভোকেট আপনাকে একটা অযৌক্তিক প্রশ্ন করছে, তখন আদালত কি করবে? ওই 48 ধারার মতো আপনাকে বলে দিবে আপনি চাইলে উত্তর দিতে পারেন অথবা না চাইলে না দিতে পারেন। সেটার মধ্যে একটু ডিফারেন্স ভাবে 48-এর পরে 49টা বলে দিছে, ঠিক আছে? তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 150 ধারা, যে এই যে উকিল সাহেব কি করছে, 48-এ অযৌক্তিক প্রশ্ন করছে, 49-এ অযৌক্তিক প্রশ্ন করছে। এখন এই যে উকিল খালি আদালতে উঠলেই কি করে, যারা সাক্ষী আছে সাক্ষীরে হেয় প্রতিপন্ন করে। সাক্ষীর প্রতি খালি প্রশ্নে কি কয়, মামলা হচ্ছে এক আইনে এক বিষয়ে, সে কি করে সাক্ষীকে প্রশ্ন করে অন্য বিষয়। এই যে অবাঞ্ছিত যে প্রশ্নগুলা করে, এইগুলার কারণে আদালত উকিলের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে সেটাই হচ্ছে সাক্ষ্য আইনের 150 ধারা। এখন উকিল যদি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করে তাহলে তার বিরুদ্ধে হাইকোর্ট এবং তার নিয়ন্ত্রণাধীন কর্তৃপক্ষকে রিপোর্ট দিবেন। এবং হাইকোর্ট এবং তার নিয়ন্ত্রণাধীন কর্তৃপক্ষকে উকিলের বার কাউন্সিল যারা আছে, বার কাউন্সিলের সভাপতি, এদের বরাবর আদালত লিখিত নোটিশ দিবে যে আপনার এই উকিল আদালতে উঠিয়ে খালি অবাঞ্ছিত প্রশ্ন করে, তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন। এটা কি আদালত কি নিতে পারবে, নাকি তার কর্তৃপক্ষরা বলবে যে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন? কর্তৃপক্ষ। কর্তৃপক্ষকে। তাহলে উকিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, তাই না? উকিলের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে। আদালত কি করবে, উকিলের বিরুদ্ধে যে আপনি যে খালি অবাঞ্ছিত প্রশ্ন করেন, আদালতের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতেছেন, সাক্ষীকে আপনি অপমান অপদস্থ করতেছেন, এই জন্য তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে সাক্ষ্য আইনের 150 ধারা মোতাবেক। বুঝা গেছে? জি স্যার। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 151 ধারা, অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন। আদালতে অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন করা যাবে না, সাক্ষ্য আইনের 151 ধারা। আদালতে অশালীন বা কুৎসাজনক প্রশ্ন হলে তা নিষেধ করবেন, তবে যদি বিচার্য বিষয় সম্পর্কে হলে এটা নিষেধ করবেন না। কি করবেন না? বিচার্য বিষয় সম্পর্কে হইলে নিষেধ করবেন না অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন। যেমন ধর্ষণের মামলার আসামি, ধর্ষণের বিচার হচ্ছে, এখন ভিকটিম যখন আদালতে সাক্ষী দিতে উঠছে, তখন উকিল, আসামি পক্ষের উকিল ভিকটিমকে বলল যে আপনি তো মানুষ ভালো না, আপনি তো এর আগেও কি করছেন, আরো 2-3 পুরুষের সাথে রাত্রি যাপন করছেন, ঠিক আছে? তাহলে এই ভাষাগুলা কি অশ্লীল না? জি অবশ্যই। আর হচ্ছে কি, ওই ভিকটিমকে কুৎসা রটানো, যে তার বিরুদ্ধে একটা বিরূপ মন্তব্য প্রচার করা। এই জন্য আদালত বলতেছে কি, যে এই ধরনের অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন করা যাবে না, তবে করা যাবে কখন, যদি এটা বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত হয়। এখন সাক্ষ্য আইনের 146 ধারায় বলতেছে যে
ভিকটিমের চরিত্র সম্পর্কে প্রশ্ন করা যাবে না, ভিকটিমের পূর্ববর্তী চরিত্র সম্পর্কে, খারাপ চরিত্র যে সে দর্শিতা এই বিষয়ে প্রশ্ন করা যাবে না। এখন 51 দ্বারা কি বলতেছে, এখন মূল বিষয়টাই হচ্ছে কি দর্শন, যে আদৌ সে দর্শিত হইছে কি না। এখন তো এই দর্শনের মামলাটা প্রমাণ করতে হবে, তাই না? এখন জি দর্শনের মামলা প্রমাণ করতে গেলে কারণ মূলত ঘটনাটা তো হয়েছে দর্শনের। আপনারা একটু মিউট হন, ঠিক আছে, একটু মিউট হন, কারণ এগুলা শব্দ করলে মনে হয় যে একটু ব্যাঘাত সৃষ্টি হয়। মনে করেন যে যখন এই দর্শনের ঘটনাটা আদৌ ঘটছে কিনা, এখন এটাই তো হচ্ছে প্রমাণের বিষয়। তখন কি করবে আদালত? এই সাক্ষীকে বা ভিকটিমকে বলবে যে আসলে তো আপনার চরিত্রই খারাপ। কারণ কি, যেহেতু দর্শনের যে ঘটনাটা ঘটছে এটাকে আমার প্রমাণ করতে হবে যে এটা আসলে ঘটে নাই। তাহলে যে আসামি যে আগে যে ও কয়েকবার এরকম সে মেলামেশা করছে পুরুষের অন্য পুরুষের সাথে, অতএব সে যে দর্শিত হয় না, এটাই তো হচ্ছে মূল বিচারের বিষয়। তখন সেই সম্পর্কে কি করা যাবে? প্রশ্ন করা যাবে। বুঝা গেছে? 51 স্যার মূল হেডিংটা কি এটা বোঝায় যে হেই প্রতিপন্ন বাবক কোনো প্রশ্ন সাক্ষী করা যাবে না, হ্যাঁ, যেটা অশ্লীল বা মানে আপনি সাক্ষীকে কোনো অশ্লীল কথা বলতে পারবেন না, সাক্ষীকে অশ্লীল কোনো প্রশ্ন বলতেও পারবেন না, করতেও পারবেন না, বা তার মনে করেন যে সুনাম নষ্ট হয় এইরকম কোনো কিছু আপনি বলতে পারবেন না। এটাই হচ্ছে সাক্ষ্য আইনের 151 ধারা। এটা কার বিরুদ্ধে? এটাই তো, এটা এটা হচ্ছে হচ্ছে ওই যে উকিল উকিল সাক্ষী, উকিল 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 অর্থাৎ আদালতের ভিতরে আপনি এই ধরনের কোনো কিছু করতে পারবেন না, এই ধরনের কোনো প্রশ্ন করা যাবে না। এটাই হচ্ছে 151 ধারা। এখন 152 ধারা বলছে অপমান বা উত্ত্যক্ত করার উদ্দেশ্যে প্রশ্ন। প্রশ্ন যদি অপমান বা উত্ত্যক্ত বা আক্রমণাত্মক হয় তাহলে আদালত এটা নিষেধ করবেন যে আপনি এই ধরনের প্রশ্ন আদালতে করতে পারবেন না। এখন এটার একটা উদাহরণ দেই। আমরা পুলিশ কি করি, আদালতে বিভিন্ন মামলায় সাক্ষী দিতে যাই, ঠিক আছে? এখন আদালতে যখন সাক্ষী দিতে গেলাম, যাওয়ার পরে উকিল সাহেব কি করলো, যে যে পুলিশ গেল বা অফিসার গেল, তাকে বলল যে আসলে আপনার কাজই হচ্ছে মানুষকে হয়রানি করা, মানুষ টাকা না দিলে তারা জোর জবরদস্তি করিয়ে আপনারা কি করেন, একটা মামলার মধ্যে ফাঁসাই দেন। তার উদ্দেশ্য কি? যাতে পুলিশ অফিসারকে অপমান করা, উত্ত্যক্ত করা, যাতে সে কি করে রাগান্বিত হয়, ঠিক আছে? তখন আদালত কি করবে? উকিলকে বলবে যে আপনি এই ধরনের প্রশ্ন আদালতে করতে পারবেন না। বুঝা গেছে? জি স্যার বুঝছি। তাহলে 51-তে বলছে অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন করা যাবে না। তবে করা যাবে কখন? যদি এটা বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত হয় তাহলে সেই ক্ষেত্রে করা যাবে। আর 152-তে বলতেছে অপমান এবং উত্ত্যক্ত করার উদ্দেশ্যে বা আক্রমণাত্মক ভাবে আদালতে কোনো প্রশ্ন করা যাবে না। করলেও সেটা কি করবেন? আদালত নিষেধ করবেন যে আপনি এই ধরনের প্রশ্ন করতে পারবেন না। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 153 ধারা, সত্যবাদিতা পরীক্ষা করার জন্য প্রশ্ন করা হইলে তার উত্তরের বিরোধিতা করে সাক্ষ্য গ্রহণ করা যাবে না। সাক্ষ্য বর্জন। সত্যবাদিতা পরীক্ষার জন্য প্রশ্ন করা হইলে তাহার উত্তরের বিরোধিতা করিয়া সাক্ষ্য বর্জন। এখন এটাতে কি বোঝা যায়? এটা কি বুঝছেন, এই কথার মিনিংটা কি বুঝছেন? মানে তারে এমন কিছু কথাবার্তা বলবো যেটা তার একদম আঘাতমূলক ভাবে, যেটা তার ভিতরে গিয়ে লাগে বা শরীরে লাগে, তাকে ওই পরীক্ষা করার জন্য যে সে কি আসলে কি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে। না, আমি এটা বলি একটু বুঝেন। সাক্ষী তো আগে সে জবানবন্দি যারা জবান দিছে দিছে না, সাক্ষী তো আগে জবানবন্দি দিছে। এখন এই জবানবন্দি সে যে আগে যে জবানবন্দি দিছে আর এখন যে বর্তমানে যে সে আবার সাক্ষী দিচ্ছে,
এখন সে যে আগের সাক্ষী আর এখনকার সাক্ষীর মধ্যে যে তার যে তফাৎটা আছে, এই তফাৎ সম্পর্কে মনে করেন যে প্রশ্ন করলো যে আপনি তো সাক্ষী, ঠিক আছে, আপনি এই জিনিসটা করছেন কিনা। এখন মনে হয় যে সে বললো যে আপনি কি একটা অপরাধ করছেন, সে বললো যে না আমি করি নাই। আগে তো সে অলরেডি সাক্ষী দিয়ে দিছে, এখন সে বলছে যে আমি করি নাই। এখন আইন কি বলতেছে? আইন বলতেছে সে যে বলছে যে সে এই অপরাধটা করে নাই, এটার জন্য আপনি কি করতে পারবেন, এটা প্রমাণ করার জন্য আবার নতুন করে সাক্ষী নিতে পারবেন না। বুঝা গেছে? না স্যার বুঝি নাই। বুঝেন নাই? মনে করেন যে আপনি একটা খুনের মামলার আসামি, জি আপনারা বলছে যে আপনি কি খুন করছেন, আপনি বলছেন যে না আমি খুন করি নাই। এখন আপনি যে খুন করছেন এটা প্রমাণ করতে গেলে তো অবশ্যই আরেকজন সাক্ষী লাগবে, সাক্ষী লাগবে না? জি এখন এই 53 দ্বারা কি বলতেছে, এখন সে যে এই যে বলছে যে মিথ্যা সাক্ষ্য দিছে যে সে খুন করে নাই, এখন এটা প্রমাণ করতে গেলে তো অবশ্যই আরেকজন সাক্ষী লাগবে। এখন 53 দ্বারা বলতেছে জি। আপনি আরেকজন সাক্ষী ডাকিয়ে নিয়ে এটা প্রমাণ করার সুযোগ নাই। ও অর্থাৎ সে যেটা বলছে তো বলছেই, এখন আপনি যে আরেকজন সাক্ষী ডাকিয়ে নিয়ে এটা প্রমাণ করবেন যে এই যে সে বলতেছে যে সে খুন করে না, এখন আপনি বলেন তো সে খুন করছে কিনা। এখন এই যে আরেকজন ব্যক্তিরে আপনি হাজির করবেন, আরেকজন সাক্ষীকে নিয়ে হাজির করবেন, এটা করা যাবে না 53 দ্বারা বলতেছে। কিন্তু সে যে মিথ্যা সাক্ষী দিছে এটার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, ঠিক আছে? এখন স্যার এই যে মিথ্যা সাক্ষী দিচ্ছে এটা তো আমি প্রমাণই করতে পারলাম না, আরেকজন সাক্ষী যেহেতু আমি রাখতে পারলাম না। আরে প্রমাণ তো আগে হয়ে গেছেই তো, সে তো আগে ও জবানবন্দি আগে দিয়ে তাই আইছে না। করতেছে। জি 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 জি। 137-এ তো জবানবন্দি জেরা পুনঃ জবানবন্দি, 138-এ পুনঃ জেরা তো শেষ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এগুলো তো শেষই তো আগে। কিন্তু এখন যে সাক্ষী সাক্ষ্য দেয়, সে যে আগে যে সাক্ষী দিছে তার এই সাক্ষী যে এখন হে যে সত্য কথা বলতেছে, এটা প্রমাণ করার জন্য আর কি, যদি এরকম কোনো প্রশ্ন করা হয় এবং সে মিথ্যা উত্তর দেয়, তাহলে সাক্ষী হাজির করিয়া তার আর মিথ্যা প্রমাণিত করার দরকার নাই, ঠিক বুঝতে আছে? পারছি স্যার। মানে সাক্ষী হাজির করিয়া তার মিথ্যা প্রমাণিত করার দরকার নাই, কারণ সে যে মিথ্যা সাক্ষ্য দিছে এই জন্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। তাহলে একশো বুঝছি স্যার, ওই যে তেপ্পান্নটা গ্রামের হচ্ছে, ভাষায় একটা কথা কয়, গ্রামের ভাষায় একটা কথা কয় যে তুমি তো মিয়া তোমার কি তোমার কথা আর কি এন গ্রহণযোগ্য নইছো, তুমি তো আগে যা কোয়ার কই আই পড়ছো, নতুন হ্যাঁ, করে তোমার কথা আর আমরা কি বলতাম। আর কি শুনতাম কও, নতুন করে তোমার কথা আর কি শুনতাম, তুমি তো আগে যা করার কই আইছো, এখন তুমি হাসা জি কইলেও জি হাসা, মিছা কইলেও হাসা। জি জি। এটাই হচ্ছে 153 ধারা। তাহলে 53 ধারার বিষয়বস্তুটা কি, যে সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা করার জন্য কোনো সাক্ষ্য গ্রহণ করা যাবে না, 153 ধারা। আর সাক্ষ্য আইনে 154 ধারা হচ্ছে আমরা খুব ভালো করে জানি, বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষী। নিজের পক্ষে সাক্ষীকে যখন প্রশ্ন করতে চায় তখন সে কি হয়, বৈরী সাক্ষী হয়, শত্রু সাক্ষী হয়। তাহলে এখন আমরা বৈরী সাক্ষী কি পাইছি, যে আমি নিজে একজন সাক্ষীরে হাজির করছি সে আমার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য, সে আদালতে উঠি আমার বিপক্ষে সাক্ষী করা সাক্ষ্য দেওয়া শুরু করছে। তখন আমি তো তারে হাজির করছি, যখন তখন আমি আদালতে কি করব, আদালতের কাছে আবেদন করব যে আদালত এ হচ্ছে আমার বৈরী সাক্ষী, এরে আমি বৈরী ঘোষণা করলাম, এখন আমি তারে কিছু প্রশ্ন করতে চাই, আদালতে অনুমতি নিবেন। কি জন্য অনুমতি নিবেন? তারে জেরা করার লাগে, সে যে এতক্ষণ যে সাক্ষী দিল আমার বিপক্ষে, এখন তাকে আপনি তারে জেরা করার জন্য আপনি তাকে আদালতের অনুমতি নিবেন, সাক্ষ্য আইনের 154 দ্বারা। এখন যদি আপনাকে প্রশ্ন দেয় যে বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষীকে জেরা করার বিধান কি, তখন কি করবেন? ও 154 দ্বারা সাক্ষ্য আইনে 154 দ্বারা সাক্ষী বৈরী হাজিরকারী সাক্ষীকে। পক্ষ, সাক্ষী হাজিরকারী পক্ষ তাকে বৈরী ঘোষণা করবে বা শত্রু সাক্ষী হিসেবে ঘোষণা করিয়া আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে তারা জেরা করতে পারবে, ঠিক আছে? জি স্যার। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 155 ধারা, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ বা অভিশংসন করা। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ
বা অভিশংসন করা। এখন কারা কারা সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ বা অভিশংসন করতে পারবে? যারা সাক্ষীকে হাজির করব নিজের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। দুই পক্ষই করতে পারবে, বিরুদ্ধ পক্ষ বা হাজিরকারী পক্ষ। এখন এই যে সাক্ষী, এ তো যেকোনো একটা পক্ষের সাক্ষী, তাই না? এখন এই সাক্ষী যে মনে করেন যে বিশ্বাসযোগ্য সাক্ষী, তখন তার তো সেটা প্রমাণ প্রমাণ করতে হইব। এই জন্য কি করতে হবে, যে সে যে বিশ্বাসের অযোগ্য, এই জন্য সেটা আদালতের কাছে সেটা অভিযোগ করতে হবে। যে কিভাবে অভিযোগ করবেন? অভিযোগ হচ্ছে, যেমন আমরা এলাকায় কোনো ঘটনা ঘটলে তখন একসাথে 5-6 জন লোক হইয়া উঠিয়া কয় যে আসলে এই মানুষটাই খারাপ, বলে না? জি স্যার। এইরকম লোক এসে আদালতে বলতে হবে যে এই লোক আসলে কোনো বিশ্বাসের অযোগ্য, এরে আপনি বিশ্বাস করে হের সাক্ষী গ্রহণ করিয়েন না। 1 নাম্বার। 2 নাম্বার হইলো, সাক্ষী ঘুষ খাইয়া কি করছে, সাক্ষী দিছে, ঘুষ খাইয়া সাক্ষী দিছে, 2 নাম্বার। 3 নাম্বার হইছে সাক্ষী আগে যে সাক্ষী দিছে এই সাক্ষীর সাথে পরের সাক্ষীর মিল নাই, তাহলে সে কি বিশ্বাসযোগ্য না, সে বিশ্বাসের অযোগ্য ব্যক্তি। এই সাক্ষী বিশ্বাসের অযোগ্য সাক্ষী। বুঝা গেছে? এটা কি স্যার তাহলে প্রমাণ করবে কি ওই যার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে সে ব্যক্তি নিজে নাকি তার উকিল? না, অন্য ব্যক্তিরা। যেমন ও আচ্ছা। সেন্টু মিয়া একটা মামলার সাক্ষী। এখন রেদওয়ান, আমি, নুরুল ইসলাম গিয়ে আদালতে উঠে কইলাম যে মহামান্য আদালত, সেন্টু মিয়া আসলে মানুষ ভালো না। কি করলাম? সেন্টু মিয়া মানুষ ভালো না। এখন আদালত আমার জিজ্ঞাইলো যে কিভাবে মানুষ ভালো না, তখন উঠে আমরা মনে হয় যে আদালতের বলবো যে আদালত, সেন্টু মিয়া এইরকম করে, হে ঘুষ খাইয়া টাকা দেয়, অথবা মনে করেন যে সে অন্যের মাধ্যমে বিভিন্ন লিয়াজও করিয়া সে সাক্ষী দেয়। তখন আমরা কি করবো, এটা আদালতে ব্যাখ্যা করবো যে এই কারণে সে মানুষ সুবিধাজনক না, বা তারে বিশ্বাস করা যায় না, তার সাক্ষ্য বিশ্বাস করা যায় না। এটা হইলো 1 নাম্বার। 2 নাম্বার হইলো আমারে প্রমাণ করতে হইবে যে সাক্ষী সেন্টু মিয়া কি করছে, ঘুষ নিছে, বা সে বিবাদী পক্ষ বা বাদীর পক্ষ থেকে হে ঘুষ খাওয়ার জন্য কি করছে, রাজি হইছে। 2 নাম্বার। আর 3 নাম্বার হইলো সেন্টু মিয়া আগে যে সাক্ষী দিছে এটা বলছে একরকম, পরে যে সাক্ষী দিছে এটা বলছে একরকম। তাহলে কি হয়েছে, তার পূর্বের সাক্ষী আর পরের সাক্ষীর সাথে মিল নাই, সেই ক্ষেত্রে সে কি বিশ্বাসের অযোগ্য ব্যক্তি। এটা বুঝছি স্যার। হইলো 3 নাম্বার, সাক্ষ্য আইনের 155 ধারা। তাহলে সাক্ষ্য আইনের 155 ধারায় পাইলাম হচ্ছে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ করা বা অভিশংসন করা। তারপর হইলো সাক্ষ্য আইনের 156 ধারা, প্রাসঙ্গিক বিষয় সমর্থন করার উদ্দেশ্যে, প্রাসঙ্গিক বিষয় সমর্থন করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন করা যাবে। কি? প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সমর্থন করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন করা যাবে। সাক্ষী যখন কোনো প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেন এবং তার সাক্ষ্য সমর্থন করার জন্য সেই স্থানে বা তার আশেপাশে ঘটনা সম্পর্কে আদালত উদ্দেশ্যমূলক প্রশ্ন করতে পারবেন। তাহলে উদ্দেশ্যমূলক প্রশ্নটা কে করবে? 156 আদালত করবে। আদালত। আদালত উদ্দেশ্যমূলক প্রশ্ন কারে করবে? সাক্ষীকে। সাক্ষীকে। কি জন্য করবেন? ঘটনা সে দেখছে, যে স্থানে ঘটছে সে দেখছে বা তার চোখে তার পড়ছে। সাক্ষীটারে দৃঢ় করার লাগিয়া, তার সাক্ষীটারে মজবুত করার লাগিয়া উদ্দেশ্যমূলক প্রশ্ন করতে পারবেন। ঠিক আছে? এখন এটার যদি মনে হয় যে আমরা একটা উদাহরণ দেই, উদাহরণটা হইতে পারে যে একটি ডাকাতির ঘটনা ঘটছে। এখন সাক্ষীরা জানাইছে যে জুফের আড়ালে কি হয়েছে, সিগারেটের আড়ালে দেখা গেছিল। ঠিক আছে? এখন এটা কি প্রাসঙ্গিক?
একটি ডাকাতির ঘটনা ঘটছে, এখন সাক্ষীরা জানাইছে যে জুয়ের আড়ালে সিগারেটের আলো আলো দেখা গেছে। এখন এটা কি প্রাসঙ্গিক হবে? এটা প্রাসঙ্গিক হবে অবশ্যই স্যার। না, এটা প্রাসঙ্গিক হবে না। প্রাসঙ্গিক বা প্রাসঙ্গিক। যে সিগারেটের আলো দেখা গেছে এটা প্রাসঙ্গিক হবে না। তবে ঘটনার দিন যে ডাকাইতরা যে এই জায়গায় যে মিলিত হয়েছিল এটা বোঝা যাবে। সিগারেটের আলো দেখা গেছে এটা কিন্তু প্রাসঙ্গিক হবে না, কিন্তু তারা যে ঘটনার দিন যে ডাকাইতরা যে এক জায়গায় যে মিল ছিল এটা কিন্তু বোঝা যাবে। ঠিক আছে, এই জন্য এই সাক্ষ্যটা কি হবে, সমর্থন হবে, বা এই ধরনের প্রশ্ন তারা করা যাবে। বুঝা গেছে 156? জি স্যার। আজকে একটু পরিশ্রম হচ্ছে, আজকে সারাদিন ধরে অফিসে বসা, বুঝছেন? মানে আজকে যে একটু রেস্ট করব, সারাদিনের মধ্যে বিছনার মধ্যে গা লাগাইতে পারি না, এই জন্য মেরুদণ্ডের মধ্যে ব্যথা করতেছে। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 157 ধারা। একই বিষয় সম্পর্কে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থনের জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করা যাইতে পারে। একই বিষয় সম্পর্কে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য, তাহলে আগে কি করছে, সে একটা সাক্ষ্য দিছে, এই সাক্ষ্যটা কি করছে, পরবর্তী সাক্ষ্যটা পূর্ববর্তী সাক্ষ্যের জন্য ব্যবহার করা যাইতে পারে। সাক্ষ্য আইনের 157 ধারা। সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বা সমর্থনের জন্য পূর্ববর্তী সময় কোনো ক্ষমতা সম্পন্ন বা কর্তৃপক্ষের নিকট দেওয়া বিবৃতি পরবর্তী সময় প্রমাণ করা যাইতে পারে। এটাতে কি বোঝা গেল? বোঝা গেল যে সাক্ষী আদালতে আসার আগে কি করছে, আর একটা সাক্ষী দিছে। কই দিছে সেটা? 161 দিছে না পুলিশের কাছে? প্রত্যেক সাক্ষী কিন্তু আদালতে যাইবার আগে আরেকটা সাক্ষী দেয়, সেটা হচ্ছে কি, পুলিশের নিকট 161 জবানবন্দি। সিআরপিসি। হ্যাঁ, 161 পুলিশের নিকট জবানবন্দি দেয়। এখন সে তো পুলিশের কাছে একটা জবানবন্দি দিছে, এখন আদালতে গিয়া সে যে বিষয়ে সাক্ষী দেয় তখন তার এটা প্রমাণ করার জন্য এই যে পুলিশের নিকট যে জবানবন্দি এটা কি করে মিল আছে কিনা তা দেখা যাবে। এটাই হচ্ছে সাক্ষ্য আইনের 157 ধারা। তাহলে আমরা 57 দ্বারা কি পাইলাম, যে একই বিষয় সম্পর্কে সাক্ষীর দেওয়া সাক্ষ্য, একই বিষয় সম্পর্কে সাক্ষীর দেওয়া সাক্ষ্য পূর্ববর্তী সাক্ষ্য পরবর্তী সাক্ষ্যের মধ্যে প্রমাণ করা যাবে। পূর্ববর্তী সাক্ষ্য পরবর্তী সাক্ষীর সাথে প্রমাণ করা যাবে, এটা হচ্ছে সাক্ষ্য আইনের 157 ধারা। তাহলে এটা কি সমর্থন নাকি সমর্থন না? সমর্থন। এটা হচ্ছে সমর্থন। যখন একটা কথা আরেকটা কথাকে মিল দেয় তখন সেটা হচ্ছে সমর্থন। যখন একটা বিষয় আরেকটা বিষয়কে সাপোর্ট দেয় তখন সেটা কি সমর্থন। যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হেল্প করে এটা কি সমর্থন। উদাহরণগুলো মনে রাখবেন, প্রশ্ন যে কোনো ভাবে দিলেইতে পারে। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 158 ধারা। প্রমাণিত যে সকল বিবৃতি, প্রমাণিত যে সকল বিবৃতি যেমন সাক্ষ্য আইনের 32-33 ধারা অনুসারে প্রাসঙ্গিক, সেগুলা বিষয় সম্পর্কে কি করা যাইতে পারে, প্রমাণ করা যাইতে পারে। এখন সাক্ষ্য আইনের 32 ধারার বিবৃতি কি, মৃত্যুকালীন বিবৃতি, বা এই যে আরো 7টা বিষয় আছে, অধিকার, প্রতাপ, ব্যক্তিগত স্বার্থে, এইসব বিষয় প্রমাণের জন্য এগুলো তো হচ্ছে সমর্থিত সাক্ষী, গ্রহণযোগ্য প্রাসঙ্গিক সাক্ষ্য 32-এ। 33-এ হয়েছে পূর্বের মামলার দেওয়া সাক্ষ্য পরবর্তী মামলার প্রাসঙ্গিক, এগুলো তো অলরেডি প্রাসঙ্গিক হয়েই আছে। এখন এই যে পূর্বের যে বিবৃতি দেওয়া আছে, এখন এই বিবৃতিরে সমর্থন করার লাগিয়া অথবা বিরোধিতা করার জন্য অন্য সাক্ষী হাজির বা বিষয় প্রমাণ করা যায়। এখন সাক্ষ্য আইনে তো অলরেডি কি হয়েছে, 32 দ্বারা এটা প্রাসঙ্গিক হয়ে গেছে, 33ও প্রাসঙ্গিক হয়ে গেছে। এখন এ যে সাক্ষ্য দিছে
এই সাক্ষ্যটা যে আসলে মিথ্যা সাক্ষ্য দিছে বা এর বিরোধিতা করার জন্য কি করা যাবে, 158 দ্বারায় আর একজন সাক্ষী হাজির হলেও সেটা প্রমাণ করা যাবে। বুঝা গেছে? সময়টাই তো শেষ, কথা বলতে বলতে আপনারা সময় শেষ করে দেন।